ওকে, এখানে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাই। আশা করি ভালো আছেন। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ তাহমিদ বিন জামান চৌধুরী, ডাক নাম হচ্ছে আমার তাহমিদ। উম, আমি হচ্ছি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং 19 ব্যাচের স্টুডেন্ট। তো হচ্ছে 19 ব্যাচ, মানে আমরা পাশ করছি গত বছরের মার্চের দিকে। আর আমি ইউনিভার্সিটি যাচ্ছি ইউএসএ তে, হচ্ছে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করার জন্য। এবং আমার স্পেশালাইজেশন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। অনেকে হয়তো জানেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর চারটা চারটা সেকশন আছে বা ক্যাটাগরি আছে, কিন্তু আমি যাচ্ছি, আমার কনসেন্ট্রেশনটা হবে হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। তো আমার হায়ার স্টাডিজ জার্নিটা যদি আমি একটু শর্ট করে বলি আর কি, যে ইউএসএ তে যাবো এটা ডিসিশন নিয়েছিলাম হচ্ছে ফোর্থ ইয়ারে। যে ফোর্থ ইয়ারে যখন আমাদেরকে সিলেক্ট করতে হয়, যে থিসিস করতে হয়, থিসিসের সাবজেক্ট চুজ করতে হয়, এবং হচ্ছে যে কনসেন্ট্রেশন চুজ করতে হয়, যে কোন কনসেন্ট্রেশন নিবেন, আপনি স্ট্রাকচারাল নিবেন না ট্রান্সপোর্টেশন নিবেন, তখনই আসলে ঠিক করি যে আসলে বাইরে যাব। তো ওই টার্গেট নেই, এই কনসেন্ট্রেশনটা নেই। আর তারপর থেকে টার্গেটটা তখন থেকে আস্তে আস্তে শুরু করে আর কি, যে বিভিন্ন যে ফেসবুক গ্রুপ গুলো আছে আমাদের, যে নেক্সট স্টপ আছে বা অন্য আমাদের যে ইউএসএ তে যাওয়ার গ্রুপ গুলো আছে, ওগুলোতে জয়েন করি। ওইখানে মানুষের কনভারসেশন গুলো দেখি, কারণ প্রসেসটা তো আসলে খুব কমপ্লিকেটেড, শুরু থেকে একবারে বোঝা যায় না। এই জন্য আস্তে আস্তে হচ্ছে যে ফেসবুক গ্রুপ গুলোতে মানুষের এক্সপিরিয়েন্স দেখে দেখি আমি আসলে এরকম শিখছি আর কি, যে ব্যাপারটা আসলে প্রসেসটা আসলে এন্টার প্রসেসটা কিভাবে কাজ করে। তো তারপরে হচ্ছে যেটা করি, আমাদের যে থিসিসটা ফোর্থ ইয়ারে আমার মেইন টার্গেট, মেইন কনসেন্ট্রেশনটা পড়াশোনা, সিজিপিএ আর হচ্ছে এই আমার যে থিসিস এটার উপরে রাখি। এছাড়া আমি ওই সময় কোনো এক্সট্রা যে প্রিপারেশন, যে জিআরই আইএলটিএস অন্য যেগুলা বলেন, সেগুলো আসলে তখন আমি ওইভাবে মানে শুরু করি নাই আর কি। তো তারপরে থিসিসটা যেটা করি, আমি চেষ্টা করি যে আমার একটা থিসিসটা যেন অ্যাটলিস্ট একটা কোথাও কোথাও একটা কনফারেন্সে যেন পাবলিশ করা যায়। কারণ যে কোনো একটা পাবলিকেশন হচ্ছে আপনার প্রোফাইলকে অনেক স্ট্রং করে, সেটা যে কোনো পাবলিকেশনই হোক। আমার বেশিরভাগ ফ্রেন্ড যারা এবার বই থেকে বা অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকেও যারা ইউএসসি তে যাচ্ছে, তারাও বেশিরভাগ কোনো একটা কনফারেন্সে অ্যাটলিস্ট পেপার পাবলিশ করছে। তো সেটা একটা টার্গেট ছিল আমার, যে থিসিসটা যেন কোনো একটা কনফারেন্সে বা কোনো একটা জার্নালে যদি পসিবল হয় পাবলিশ করা। তো সেই টার্গেটটা অ্যাটলিস্ট ফুলফিল হয় ফোর্থ ইয়ার আমার। আর হচ্ছে যে তখন থেকেই মানে আমার যে ফিল্ড, আমি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর যে কোন এক্সাক্ট ফিল্ডে আমি কাজ করতে চাই, সেই ফিল্ডের একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, যে ওই ফিল্ডে এক্স্যাক্টলি কি রিলেটেড কাজ হয় বা প্রফেসররা ওখানে কি নিয়ে কাজ করে বেশিরভাগ। রিসেন্ট যে পেপার গুলো বের হয় ওই ফিল্ডেও, তা ওই পেপার গুলো আসলে কি রিলেটেড, এখান থেকে একটু আইডিয়া নিই যে এখানে আসলে এক্স্যাক্টলি কোন টপিকটা, কোন ধরনের টপিকে এখন বেসিক্যালি ফান্ড আছে। সোজা কথা আর কি, বোঝার চেষ্টা করি এভাবে এভাবে বোঝা যায় আসলে একটা, মানে আপনি যদি দেখেন যে একটা ফিল্ডে রিসেন্ট পেপার গুলো কোন টপিকের উপর পাবলিশ হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে ওই ওই টপিকে বা ওই ক্যাটাগরিতে এখন ফান্ড বেশি বা প্রফেসররা বেশি কাজ করতে। তো সেটা গেল ফোর্থ ইয়ারের কথাবার্তা। কি তো ফোর্থ ইয়ার শেষে যেটা করি, আমি বুয়েটেই হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের বুয়েটে একটা আমাদের ল্যাবে জয়েন করি আর কি। আমার যেই আন্ডার গ্রেডেড স্যার ছিলেন বা যেই আমার সুপারভাইজার ছিলেন, তার আন্ডারেই, তার ল্যাবে হচ্ছে আমি মানে কাজ করি আর কি। আমাদের থিসিসের কাজটা সেটা একটু ফার্দার কন্টিনিউ করি, এবং আমাদের বুয়েটে বেশ কিছু প্রজেক্টের কাজ হয় আর কি, বুয়েট বিআরটিসি তে। যেমন সিমুলেশন রিলেটেড বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টের যেই কনসালটেন্সি গুলো আমাদের স্যাররা করেন। তো সেখানে আমরা আবার কি থাকি আর কি। তো সেই ল্যাবে আর কি কাজ করি আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এবং আমার কাছে মনে হয় এটাও আমার প্রোফাইলটাকে মানে অনেক একটু এনরিচ করছে কিছুটা হইলো, যে আমি যেই কাজটা করতেছি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এটাকে ইউএস এর প্রফেসররা বা ইউনিভার্সিটি গুলো পজিটিভলি নেয়, ইন মাই এক্সপিরিয়েন্স। তো যেটা গেল, তো মার্চে আমাদের গ্রাজুয়েশন শেষ হয়, তারপরে আমি এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করি। তারপর থেকে আমি যেটা করি, যেটা যে ইউএসএ জার্নি যে সিরিয়াস প্রিপারেশন সেটা শুরু করি। তো আমি শুরু করি, আমার মেইন প্রিপারেশন হচ্ছে জিআরই দিয়ে আর কি। আমি ডিসাইড করি যে জিআরই দিব, কারণ আমি দেখলাম যে আমি যেই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে চাই, সেই ইউনিভার্সিটি গুলোতে বেশিরভাগই জিআরই রিকোয়ার্ড আর কি, আমার টার্গেট ইউনিভার্সিটি যেগুলো। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, যে কিছু কিছু ইউনিভার্সিটিতে জিআরই রিকোয়ার্ড না, কিন্তু প্রফেসরকে যখন মেল করা হয় বা আমার ফ্রেন্ডরা যখন মেল করতেছিল ওই প্রফেসরকে, তখন প্রফেসর জিজ্ঞেস করতেছিল যে তোমার জিআরই স্কোর কত, যদি ইউনিভার্সিটি জিআরই রিকোয়ার্ড না। এখান থেকে একটা জিনিস বুঝতে পারি যে জিআরই থাকলে অ্যাটলিস্ট কিছুটা হয়তো আগে থাকা যায়। তো ওই ধারণা থেকেই জিআরই প্রিপারেশনটা নেই। তবে আমার অনেক ফ্রেন্ডকে দেখছি এখন আমি, যে জিআরই ছাড়াও ওদের হয়েছে আর কি। তো এটা আসলে ডিপেন্ড করে কেস টু কেস, আপনাকে দেখতে হবে যে আপনি যেখানে যেতে চান সেখানে কি জিআরই লাগে নাকি লাগে না।
তো সেটাই আর কি, আমার জিআরই প্রিপারেশন ছিল আমি বলবো যে ইন টোটাল 3 মাসের মতো। 3 মাসের মধ্যে, হ্যাঁ 3 মাসের প্রিপারেশন নিছি আমি সিরিয়াসলি আর কি। তো তারপর হচ্ছে জিআরইতে আমি মোটামুটি একটা ভালো স্কোর আসে আমার, মানে মোটামুটি স্কোর যেটা বলে সেরকম একটা স্কোর আসে। তারপর হচ্ছে যে আমার জিআরই দিছি আমি সেপ্টেম্বরে 3 মাসের প্রিপারেশনে। তারপরে যেটা করছি, তারপর হচ্ছে অক্টোবরে হচ্ছে আমি দিলাম হচ্ছে আইএলটিএস। তাহলে সেপ্টেম্বরের পরে 1 মাসের মতো প্রিপারেশনে আইএলটিএস দিছে। তো আপনার যদি জিআরই থাকে আপনি আসলে আইএলটিএস এর প্রিপারেশন হয়ে যায় জিআরইর সাথে অনেকটাই, বিশেষ করে রাইটিং এর পার্টটা, রিডিং এর পার্টটা, এই পার্ট গুলো আমার কাছে মনে হয় যে কাইন্ড অফ হয়ে যায় জিআরইর সাথে সাথে। তো এভাবে গেল আমার জিআরই এবং আইএলটিএস এর প্রিপারেশন। তো জিআরই আইএলটিএস এর প্রিপারেশনের পরে অক্টোবরের পরে হচ্ছে আমি প্রফেসরকে মেল মেল করা শুরু করি অক্টোবর থেকে। আমি অ্যারাউন্ড বলবো যে 70-80টার মতো মেল দিছি টোটাল প্রফেসরদেরকে। এবং আমি রেসপন্স পাইছি বলবো 20-25টার মতো রেসপন্স পাইছি, মানে নেগেটিভ পজিটিভ মিলে আর কি। আহ, বেশিরভাগ প্রফেসরের কাছে তো মানে বেশিরভাগ রেসপন্স যেটা আসে যে আমার কাছে আসলে ফান্ড নাই, এই টাইপের রেসপন্সই বেশি আসে, বা সাইলেন্স আসে। আউটরাইট রিজেকশন আমি পাই নাই যে এখন আমি নিচ্ছি না বা এরকম পাচ্ছি না, এটা এটা না। তো টোটাল পজিটিভ রেসপন্স যে কটা পাইছি তার মধ্যে থেকে আমি টোটাল 6টা ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ কল পাইছিলাম আর কি টোটাল। তাহলে সেটা হচ্ছে অ্যারাউন্ড আমি বলবো টাইম লাইনটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিকে আমি বেশিরভাগ ইন্টারভিউ কল গুলা পাইতেছিলাম আর কি। বেশিরভাগ যে প্রফেসর ইন্টারভিউ কল নিতেছিলেন, একদম আর্লিয়েস্ট আমি ইন্টারভিউ কল পাইছিলাম নভেম্বরে, ইউতা স্টেট ইউনিভার্সিটি থেকে। তো টোটাল 6টা ইন্টারভিউ দিছি আমি। টোটাল 6টা ইন্টারভিউ, মোটামুটি একটা ইন্টারভিউ বাদে আমি বলবো সবগুলো ইন্টারভিউ আমার মোরালেস বেশ ভালো হয়েছে। খারাপ ইন্টারভিউ এরকম আমার হয় নাই। তো 6টা ইন্টারভিউ থেকে আমার টোটাল পরে হচ্ছে আহ, ডিসেম্বরের দিকে হচ্ছে আমি অ্যাপ্লাই গুলো করে ফেলি। আপনারা হয়তো জানেন যে ইউনিভার্সিটি গুলোর 2 রকমের ডেডলাইন থাকে। একটা হচ্ছে প্রায়োরিটি ডেডলাইন, আর একটা হচ্ছে যে মানে নর্মাল ডেডলাইন আর কি, স্ট্যান্ডার্ড ডেডলাইন। তো আপনি যদি প্রায়োরিটি ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তাহলে যেটা হয় যে ওরা আপনাকে সেন্ট্রাল ফান্ডিং এর ক্ষেত্রে, টিএশিপ বা আরএশিপ এর ক্ষেত্রে আপনাকে হচ্ছে আগে কনসিডার করবে যারা পরে অ্যাপ্লাই করছে তাদের তুলনায়। তো সেই আহ, চিন্তা থেকে আমি হচ্ছে ডিসেম্বর 15-র মধ্যে সব ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করে ফেলি। টোটাল হচ্ছে আমি 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছিলাম আর কি। প্রফেসররা যেখানে যেখানে আমাকে পজিটিভ রেসপন্স দিচ্ছেন আমি ওগুলোতে অ্যাপ্লাই করছি। আবার কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে যে আমি প্রফেসরদের কাছ থেকে কোনো রেসপন্স পাই নাই, কিন্তু আমি তারপরে অ্যাপ্লাই করছি যে অ্যাটলিস্ট এই মানে ইউনিভার্সিটি আমি পড়তে চাই, এই ইচ্ছা থেকে আর কি। সেন্ট্রাল অ্যাপ্লিকেশন যেটা বলে, যেটা হচ্ছে টোটালি ব্লাইন্ড অ্যাপ্লিকেশন করবেন আপনি কোনো প্রফেসরের রেসপন্স না পাওয়া সত্ত্বেও। তো আমি যেটা বলবো যে আমার এক্সপিরিয়েন্স থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অ্যাটলিস্ট এই অ্যাপ্রোচটা আসলে খুব বেশি ইফেক্টিভ না যদি না আপনার প্রোফাইলটা খুবই টেলার হয়, খুবই হাই হয়। যেটা যে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন, ব্লাইন্ড সেন্ট্রাল অ্যাপ্লিকেশন, এটা মানে আপনি যদি টপার হন শুধু সেক্ষেত্রেই হয়তো আপনার এটা খুব মানে হেল্প করতে পারে। তবে আমার কাছে মনে হয় যে বেশিরভাগই আপনাকে হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আহ, আপনাকে হচ্ছে প্রফেসর ম্যানেজ করে তারপরেই অ্যাপ্লিকেশনটা করা উচিত। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। না হলে যেটা হয়েছে যে আমার বেশ কিছু টাকা আমি কাইন্ড অফ অপচয় করছি যেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাপ্লিকেশনের কারণে কোনো রেসপন্স পাই নাই এরকম আর কি। তো যাই হোক, টোটাল আমি আহ 6টা ইন্টারভিউ কল থেকে টোটাল 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলাম আমি। ওই 6টা ইউনিভার্সিটি যেখান থেকে আমার ইন্টারভিউ হয়েছে, আরো 4টা আমি এক্সট্রা অ্যাপ্লাই করলাম সেন্ট্রালি। সেখান থেকে আমার দিন শেষে হচ্ছে টোটাল অ্যাডমিশন পাইছি আমি 4টা ইউনিভার্সিটি থেকে। এর মধ্যে হচ্ছে টপ 10 র্যাঙ্কের ইউনিভার্সিটিও ছিল, মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি ছিল, আবার হচ্ছে একদম লোয়ার র্যাঙ্ক R2 র্যাঙ্কের ইউনিভার্সিটি ছিল। তো আমি যখন অ্যাপ্লাই করছিলাম একটা জিনিস আমি এনশিওর করছিলাম যে শুধু টপ র্যাঙ্কে অ্যাপ্লাই করবো না, বা শুধু মিড র্যাঙ্কে অ্যাপ্লাই করবো না, বা শুধু লো র্যাঙ্কে অ্যাপ্লাই করবো না। আমার প্রোফাইলটা ছিল মিড র্যাঙ্ক কাইন্ড অফ প্রোফাইল। তো আমি হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি। যে টোটাল 4টা ইউনিভার্সিটি ছিল আমার টপ 10, 4টা ইউনিভার্সিটি ছিল আমার মিড র্যাঙ্ক, আর 2টা ইউনিভার্সিটি ছিল আমার মানে লো র্যাঙ্ক। এরকম ভাবে অ্যাপ্লাই করছিলাম। তো আমি সব ক্যাটাগরি থেকে অফার পাইছি আর কি। আমি টপ 10 ইউনিভার্সিটি থেকে অফার পাইছি আমার আহ, মানে আমার যে সাবজেক্টের সেই সাবজেক্টে মিড র্যাঙ্ক থেকে অফার পেয়েছি, লো র্যাঙ্ক থেকে অফার পেয়েছি। তারপর হচ্ছে দিন শেষে অনেক চিন্তা ভাবনা করে প্রফেসরের অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট ইত্যাদি অনেক কিছু চিন্তা করতে আসলে হায়ার স্টাডিজের ক্ষেত্রে, যে আপনি যেখানে যেখানে যাচ্ছেন সেটা সেখানকার এনভায়রনমেন্টটা কিরকম, যেই টপিকে আপনি কাজ করবেন সেই টপিকে আপনার মানে কাজ করতে আপনার উৎসাহ আছে নাকি, এক্সাইটমেন্ট আছে নাকি, ইত্যাদি অনেক কিছু চিন্তা করে শেষে আমি ইউনিভার্সিটি অফ মানে সেন্ট্রাল ফ্লোরিডাতে যাবো বলে ঠিক করছি। তো ইন শর্ট এটা ছিল আমার টোটাল অফার পাওয়ার আগ পর্যন্ত স্টোরিটা আর কি। তারপর অফার পাওয়ার পরে যেটা হয়েছে যে অ্যাপ্লিকেশন করলাম, I-20 নিলাম ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা থেকে I-20 নিলাম। I-20 নেওয়ার পরে এখন হচ্ছে যে এই যে ভিসার ব্যাপারটা, তো সেটা আসলো আর কি, যে এখন ভিসা ইন্টারভিউ দিতে হবে, প্রিপারেশন নিতে হবে। তো ভিসা ইন্টারভিউ এর প্রিপারেশন যখন আমি শুরু করলাম, তো শুরুতে তো মানে যেটা আহ, পরে মানুষ নেক্সট টপিক তো মানুষজন দেখে যে এখানে
অন্য মানুষের এক্সপিরিয়েন্স কি ছিল, প্রসেসটা কি। তো যেটা শুরু করলাম যে প্রথমে যেটা করতে হবে যে DS 160 ফিল আপ করতে হবে। তো DS 160 এর ইনফরমেশন কালেক্ট করলাম যে আমার সবকিছু কিভাবে কি করতে হয়। তো ওই DS 160 ইনফরমেশন কালেক্ট করতে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওখানে একটা কোশ্চেন আছে যে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস ইন দ্য US, অর হ্যাভ এনি ওয়ান অ্যাপ্লাইড ফর এন ইমিগ্রেশন পিটিশন ফর ইউ অর অন ইউর ফ্যামিলি। এরকম একটা কোশ্চেন আপনারা হয়তো যারা ফিল আপ করছেন তারা জানেন DS 160 আছে। তো আমার আমার কেসে যেটা হয়েছিল যে আমার আপন খালারা হচ্ছে ইউএসএ তে থাকেন, এবং ওনারা যেটা করছিলেন যে আমার মায়ের জন্য 2024 সালে একটা ইমিগ্রেশন পিটিশন করছিলেন। এটাকে বলা হয় I-130 ইমিগ্রেশন পিটিশন। ইউএসএ যেটা করা যায় যেটা হচ্ছে যে আপনি যদি ইউএস সিটিজেন হন তাহলে আপনি যেটা করতে পারবেন, আপনার যারা ব্লাড রিলেটিভস আছে ডাইরেক্ট, যেমন হচ্ছে আপনার ভাই বোন বাবা মা, তাদের জন্য আপনি আবার ইউএস এর সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটাকে বলা হয় I-130 ইমিগ্রেশন পিটিশন। তো আমার মায়ের ক্ষেত্রে এই ইমিগ্রেশন পিটিশনটা করা ছিল। এবং আমি যেটা জানলাম যে আমরা তো সবাই যাব F1 ভিসাতে, এবং F1 ভিসাতে এই জিনিসটা অনেক বেশি ম্যাটার করে যে আপনাকে কোনোভাবে অবশ্যই এই ভিসা অফিসারকে বুঝাইতে হবে যে আপনি পড়ালেখা শেষ করে অবশ্যই আবার কি করবেন, দেশে ফেরত আসবেন। এখন আমার নামে যদি একটা পিটিশন থাকে বা আমার ক্লোজ রিলেটিভ কারোর নামে যদি কোনো পিটিশন থাকে, এটাকে কিন্তু ওনারা একটা রেড ফ্ল্যাগ হিসেবে দেখে মানে এমবেসিতে। কারণ তার মানে কি যে আপনার বা আপনার ফ্যামিলির ক্লোজ ক্লোজ রিলেটিভস কারো হচ্ছে যে ভবিষ্যতে ইউএসএ তে সেটেল হওয়ার ইন্টেনশন আছে, কিন্তু F1 ভিসার আপনাকে বুঝাইতে হবে যে আপনি অবশ্যই পড়াশোনা শেষ করে দেশে ফেরত আসবেন। তো এই জিনিসটা নিয়ে আমি খুব কনফিউজড হয়ে যাই যে আমাকে আসলে কোন ধরনের প্রশ্ন করবে এই পিটিশন রিলেটেড, বা এগুলো আমি অ্যান্সার কিভাবে দিব। তো এখন আমি যেটা দেখলাম যে নেক্সট স্টপে বা অন্য যেই ভিসা ইন্টারভিউ গ্রুপ গুলোতে আছে, এখানে এই রিলেটেড রিসোর্স খুব বেশি নাই। নাই বলতে আমি কোনো কিছুই পাই নাই যে এরকম কোনো ক্যান্ডিডেট যার হচ্ছে এরকম পিটিশন করা ছিল এবং যে ইন্টারভিউ দিতে গেছে এবং তাকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করছে। আহ, কিছু পাইছিলাম আমি যারা হচ্ছে যে সেলফ ফান্ডে যেতেছে। সেলফ ফান্ডে পাইলে তো অনেক কোশ্চেন এক্সট্রা জিজ্ঞেস করে, আপনার ব্যাংক স্টেটমেন্ট স্টেটমেন্ট এগুলো জিজ্ঞেস করে, সবই জিজ্ঞেস করে। তো আমার কেসটা তো সেলফ ফান্ডটা, আমি তো হচ্ছে যাচ্ছি ফুল ফান্ডে, 100% স্কলারশিপ, আমার কোনো ডেফিসিটও ছিল না I-20-তে। তো আমার কেসটাতে আমাকে যে কি কোশ্চেন করবে সেটা আমি ঠিক বুঝতেছিলাম না। তো এখান থেকে আমি আসলে খুব ওয়ারিড হয়ে যেতেছিলাম যে কিভাবে প্রিপারেশনটা নিবো। আমি অন্য সব কোশ্চেনের অ্যান্সার মোটামুটি রেডি করছিলাম, যে হোয়াই দিস ইউনিভার্সিটি, টেল মি অ্যাবাউট ইউর রিসার্চ, যে কোশ্চেন গুলো সবাই মানে খুব কমন ইন্টারভিউতে। কিন্তু এক্স্যাক্টলি এই মানে এই পিটিশন রিলেটেড কোশ্চেনটা কিভাবে মানে কোশ্চেন গুলো কিভাবে হ্যান্ডেল করবো সেটা যে বুঝতেছিলাম না। আর একটা জিনিস হচ্ছে যে DS 160 আমি এখন কি লিখবো, কারণ এখানে কি ইয়েস দিব নাকি নো দিব। কারণ পিটিশন তো করা হয়েছে আমার মায়ের নামে, তবে আমি হচ্ছে ডেরিভেটিভ বেনিফিশিয়ারি, যেটা আমি অনেক জায়গায় জানতেছিলাম যে মায়ের নামে করা হলেও এটা কাইন্ড অফ ইনডাইরেক্টলি আপনার সাথে রিলেটেড, কারণ ওই অ্যাপ্লিকেশন আপনার নাম থাকে। যে আমার মায়ের যে অ্যাপ্লিকেশনটা ছিল ওইখানে ওনার মানে সন্তান কয়জন সেটা লেখা লাগছে, তো সেখানে আমার নাম ছিল। তো এটার জন্য আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথাবার্তা বললাম। আমার ফ্রেন্ড তখন হচ্ছে যে আমার কলিগ আর কি, যে আমার সাথে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বুয়েটে কাজ করতেছিল আমার সাথে। তো ও হচ্ছে যে স্প্রিং এ চলে গেছে এই বছরে। ওকে আমি তখন জানাইলাম যে কনসার্নটা, যে বন্ধু এরকম তো এরকম সমস্যা, কি করা যায়। তখন ও হচ্ছে আমাকে এই ভাইদের এই প্ল্যাটফর্মটার নাম দিল যে HSD। তার আগ পর্যন্ত আমি আসলে এই টেলিগ্রাম গ্রুপ বা এটা নিয়ে কিছু জানতাম না। ও আমাকে বলতেছিল যে দেখ, তোর যদি খুব বেশি মানে ওরিড থাকস তুই, তাহলে হচ্ছে যে তুই এই গ্রুপটাতে জয়েন কর। ওনারা হচ্ছে যে উইকলি ফ্রি মক সেশন নেয়, আর তোর যেই স্পেশাল যেই সমস্যাটা আছে এটার ব্যাপার ওনারা তোকে ভালো কনসালটেন্সি দিতে পারবে। তো তো ও আমাকে সাজেস্ট করলো যে এই ভাইদের সাথে কথা বলতে, যে সাইফ ভাই, তারপরে হচ্ছে যে আরিয়ান ভাই, নোমান ভাই, ওনাদের গ্রুপটাতে, HSD গ্রুপটাতে ইন জেনারেল। তো তারপর আমি জয়েন করলাম গ্রুপটার মধ্যে। তারপরে দেখলাম যে এই গ্রুপটাতে যে পরিমাণ রিসোর্স আছে সেটা দেখে আমি প্রথমে খুব অবাক হয়ে গেছি যে এই গ্রুপে টেলিগ্রাম গ্রুপটার মধ্যে কি পরিমাণ রিসোর্স আছে। যে এবং আমি দু একটা এরকম কেসও পাইছিলাম যে যারা হচ্ছে যে মানে এরকম পিটিশনে দাঁড়াইছে। এক্স্যাক্টলি আমার কেস না, ফুল ফান্ড এরকম না, তবে আমি বেশ কিছু কেস যেগুলো পাইছিলাম যাদের পিটিশন ছিল সেটা এই গ্রুপে আমি পাইছিলাম, যা যে একটা মানে কেস ছিল। তো আমি আরিয়ান ভাইয়ের সাথে প্রথমে যোগাযোগ করছিলাম যে ভাই আমার এরকম এরকম সমস্যা, আমার তো এরকম একটা পিটিশন আছে। তো আমি এখন DS 160 কিভাবে ফিল আপ করবো, বা আমাকে ভিসা ইন্টারভিউতে কি কোশ্চেন করতে পারে সেই রিলেটেড আর কি বুঝতেছি না। তো ভাই তখন আমাকে সাজেশন দিল যে ভাইয়ের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে কয়েকজন যাদের এরকম কেস, যার ভাই যেরকম হ্যান্ডেল করছে তাদের এক্সপিরিয়েন্স, তারা যেটা করছে সেটা আমাকে উনি বললেন যে DS 160 এইরকম এরকম করে ফিল আপ করতে হয়। আর হচ্ছে যে বললেন যে তোমার যদি ভিসা ইন্টারভিউর ব্যাপারে কোনো হেল্প লাগে, আমাদের এরকম ওয়ান ওয়ান একটা গ্রুপ সেশন আছে, পেইড সেশন, মক ইন্টারভিউ, যেখানে হচ্ছে আমরা 3 জন অ্যাডমিন 7 দিন পুরা 7টা ইন্টারভিউ নেই আর কি।
এবং পুরো সবকিছু প্রিপেয়ার করে দিই ইন্টারভিউ রিলেটেড। আমার যে স্পেশাল কেস এই কেস রিলেটেড, মানে সবার তো কেস অবশ্যই আলাদা, যেমন আমার কেসের সাথে তো আরেকজনের কেস মিলবে না। তো যার যে প্রয়োজন সেই রিলেটেড ওনারা মানে ওনাদের এক্সপিরিয়েন্স থেকে সাজেশন দেন বা সবকিছু প্রিপারেশন করে দেন। তো আমি জাস্ট কনফিডেন্সের জন্যই ওনাদের সাথে, আমার একটা কনফিডেন্স দরকার, কারণ যে এরকম কোশ্চেন আমি কখনো ফেস করিনি বা বুঝতেছি না কি কোশ্চেন, মানে কোশ্চেন করলে কিভাবে হ্যান্ডেল করবো, ওইটার জন্যই ভাইদের এই মানে সেশনটাতে আমি এনরোলড হই আর কি। তো তারপর হচ্ছে ভাইয়েরা আমার পুরো হোলিস্টিক একটা আমার প্রোফাইলের মানে স্ক্যানিং করে নেন, যে আমার আমার কি সিজিপিএ কত, বা আমার পাস্ট এক্সপিরিয়েন্স কি, এখন কি করতেছি, পিটিশন রিলেটেড সব কোশ্চেন গুলা, পিটিশন রিলেটেড সব ইনফরমেশন গুলো নেন, নিয়ে হচ্ছে ওনারা খুব সুন্দর করে একটা মক মানে সেশনের মতো কোশ্চেন অ্যান্সারের মতো ওনারা ক্রিয়েট করে দেন, যে এই টাইপের কোশ্চেন গুলো আমার আসতে পারে এবং আমার এইরকম ভাবে অ্যান্সার করা উচিত এখান থেকে। তো একটা জিনিস আমি অবশ্যই মানে বলবো যে আমরা যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই যে আপনার রিসার্চ রিলেটেড যখন কোনো কেউ আপনাকে কোশ্চেন করবে, অ্যান্সার দিতে গেলে হয়তো আপনি বেশি আপনার টেকনিক্যাল জার্গন ইউজ করে ফেলেন, যে আপনি হয়তো এমন কিছু ওয়ার্ড বলতেছেন যেগুলা ইন্টারভিউ হয়তো বুঝতেছে না, বা মনে হচ্ছে যে খুব বেশি মেমোরাইজড। তো আপনার কাছে সেটা মেমোরাইজ লাগবে না, কারণ এটা আপনার ফিল্ড, আপনার কাছে এগুলা খুব নর্মাল ওয়ার্ড। কিন্তু যে শুনতেছে তার কাছে হয়তো মনে 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 হইতেছে যে এগুলো হয়তো মেমোরাইজড ওয়ার্ড, এরকম হয়তো কিছু সমস্যা ছিল যেটা আমি প্রথমে ধরতে পারিনি। তো ভাইদের সাথে যখন ইন্টারভিউ দিতেছিলাম ওনারা তখন এই জিনিসগুলো আমাকে পয়েন্ট আউট করছেন, যে তোমার এরকম এরকম একটু একটু ব্যাপারগুলো আছে, এগুলো একটু ক্লিয়ার করে দাও। আর হচ্ছে যে আহ, একটা জিনিস ভাইয়ারা খুব হেল্প করছেন, যে এই পিটিশন রিলেটেড কোশ্চেন গুলো আমার আমার কেসের ক্ষেত্রে, যে I-130 পিটিশন রিলেটেড আমাকে কি কি কোশ্চেন মানে আমাকে ফেস করতে হইতে পারে। এবং একটা জিনিস আমি ভাইদের কাছে খুব ভালো লাগছে, যে ভাইরা দেখেন আপনাদেরকে যেটা দিবে হয়তো প্রথমে একটা মানে একটা শিট দিয়ে দিবে যেখানে হয়তো কিছু স্যাম্পল কোশ্চেন আর স্যাম্পল অ্যান্সার আছে, কিন্তু ভাইরা যখন ইন্টারভিউ নেন তখন হচ্ছে ওইখান থেকে ডাইরেক্ট হুবহু কোশ্চেন করেন নাই কখনোই আমার। ওখান থেকে কোশ্চেন করছে, সাথে সাথে আবার কিছু আহ সাডেন কোশ্চেন করছে বা অফ বিট কোশ্চেন করছে, যেগুলো হয়তো ওইখানে নাই, কিন্তু ভিসা অফিসার আপনাকে করতেই পারে যে কোনো কোশ্চেন, তাই না? তো ওই রকম মানে অফবিট কোশ্চেন হ্যান্ডেল করার ক্যাপাবিলিটিটা আমার আসছে, যে বা অ্যাটলিস্ট কনফিডেন্সটা আসছে অ্যাটলিস্ট ভাইদের এই সেশনটা করার পরে, যে আমাকে যদি দুম করে একটা আউটসাইড কোশ্চেন করে যেটা হয়তো আমি চিন্তা করিনি কখন, তখন আমি কিভাবে অ্যান্সার দিব ওইটার জন্য আর কি। তো ওই জিনিসগুলো আমার খুবই হেল্প করছে। যেমন প্রথম দিকে আমি অ্যাটলিস্ট বলতে পারবো ডে 1-এ আমার যেই ইয়ে ছিল মানে পারফরমেন্স ছিল, একদম ডে 7-এ গিয়ে পারফরমেন্সটা একদম মানে মানে 100% পারফরমেন্স বা আমার যেই ডিজায়ার্ড কনফিডেন্স ছিল সেটা আমি অ্যাচিভ করতে পারছি at least, এটা বলতে পারবো। যেমন প্রথম প্রথম হয়তো কথা একটু আটকা যেত, অনেকদিন ইংলিশে কথা বলি না, একটু কথা জড়তা আইসা পড়তো অথবা ভয়েস একটু কাঁপতো। তো ডে 7-এর মধ্যে গিয়ে 7 দিন টানা প্র্যাকটিস করতে করতে সাজেশন ফিডব্যাক পাইতে পেতে জিনিসগুলো সব আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ইমপ্রুভ হয়ে গেছিল। তো যাই হোক অ্যাটলিস্ট 7 দিন পর একটা প্রিপারেশন, কম্প্রিহেন্সিভ প্রিপারেশনের পরে হচ্ছে আমি ভিসার জন্য অ্যাপ্লাই ট্যাপ্লাই করি আর কি। আমার ভিসা ইন্টারভিউ ছিল 15 এপ্রিল আর কি, সেবিসপি টেবিসপি সবকিছু সাবমিট টাবমিট করে 15 এপ্রিল বের হই বাসা থেকে। বাসা থেকে আলহামদুলিল্লাহ সমস্যা একটু হয়েছিল রাস্তা, তারপরও সহি সালামতই বুঝতে পারছিলাম এমবেসিতে আর কি। তো এমবেসিতে যাওয়ার পরে যেটা আহ, হয়েছিল আর কি, এমবেসির এক্সপিরিয়েন্সটা তাহলে এখন একটু কুইকলি বলে ফেলে আর কি কি হয়েছিল আর কি। যে প্রথমে আপনাকে দাঁড়াইতে হবে হচ্ছে একটা লাইনে, একটা গেট আছে ছোট একটা, আপনার হাফ বডি লেন্থের একটা গেট আছে, ওই কালো গেট, ওটার পাশে আপনাকে দাঁড়াইতে হবে লাইনে। প্রথমে লাইনে দাঁড়ায় আপনি আহ, প্রথমে এমবেসিতে ঢুকবেন, আপনাকে কল করবে গার্ডরা। প্রথমে লাইনে দাঁড়াবেন, তারপর হচ্ছে গার্ডরা কল করবে যে 10টার সময় ইন্টারভিউ কার্ড বা 9টা 45 ইন্টারভিউ কার্ড, এভাবে কল করবে। তো আপনি তখন হ্যান্ড রেজ করে সামনে যাবেন, ওনাদেরকে পাসপোর্ট হাতে দিবেন গেটের মধ্যে। পাসপোর্টের পিছনে ওনারা একটা স্টিকার মারবে, আপনার স্টিকারটা যত্ন করে রাখবেন, ওটা খুঁটায় খুঁটে উঠায় ফেলবেন না, বা ওটা নিয়ে সমস্যা করবেন না এখন আর কি। স্টিকারটা নিয়ে, স্টিকার সহ পাসপোর্টটা নিয়ে তারপরে হচ্ছে গেট দিয়ে ঢুকে সোজা গিয়ে হাতের ডান দিকে যাবেন আর কি। তখন হচ্ছে আপনার হয়তো ডিএস, ডিএস না সরি, ভিসা কনফার্মেশনের যে একটা আপনার রিসিট আছে, যে আপনি ভিসা ফিটা পে করার পরে আপনাকে একটা রিসিট ওরা ইমেইলে পাঠায়, তো এই রিসিটের প্রিন্ট আউট কপিটা দেখতে চাবে। তো এই জিনিসটা দেখতে ছিল প্রথমে। তো পাসপোর্ট সিল সিল পিছনে স্টিকারটা মারলো, আর হচ্ছে আমার ভিসা কনফার্মেশন পেজটা দেখলো। এই দুটো জিনিস দেখার পরে আমাকে গেট দিয়ে ঢুকাইলো আর কি। তো গেট দিয়ে ঢুকানোর পরে হচ্ছে আপনি যাবেন সোজা, যাওয়ার পরে ভিতরে দেখবেন যে অনেকগুলো বেঞ্চ বসানো আছে। তো বেঞ্চের মধ্যে প্রথমে আপনাকে বসতে হবে। তো বেঞ্চে যখন বসবেন তখন দেখবেন যে আপনার সামনে ইন্টারভিউ চলতেছে। তো অন্যদের যে ইন্টারভিউ হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন, যে অন্যদের কি কোশ্চেন করতেছে বা কোন ভিও কিরকম কোশ্চেন করতেছে। এই জিনিসগুলো আপনি বেঞ্চে বসে দেখতে পারবেন। এবং ওখানে বেশ কয়েকটা কাউন্টার আছে। আমার ইন্টারভিউ ছিল কাউন্টার নাম্বার 8-এ আর কি।
তো 7, 8, 9, 10 এরকম অনেকগুলা কাউন্টার আছে। এক একটা কাউন্টারে এক একজন ইন্টারভিউ হচ্ছে, কেউ কেউ সেলফ ফান্ডে দাঁড়াইতেছে, কেউ কেউ হচ্ছে যে আমার মতো এরকম ফুল ফান্ডে দাঁড়াইতেছে এরকম আর কি। তো এক ভিওর কোশ্চেন করার স্টাইল এক এক রকম। যে কোনো ভিও মানে খুব শর্ট অ্যান্সার নিতেছে, মানে কোশ্চেন শুনতেছেই না ঠিক মতো অ্যান্সার, মানে অ্যান্সার বলা শুরু করছে একজন, দুইটা সেন্টেন্স বললো, তারপর নেক্সট কোশ্চেনে চলে যেতেছে, অ্যান্সারটা ফিনিশ করতে দিতেছে না, এরকম ব্যাপারগুলো হইতেছে। আবার কোনো ভিউ দেখলাম যে অনেক সময় নিয়ে ইন্টারভিউ নিতেছে, মানে হাসি খুশি চিল মুডে আর কি ইন্টারভিউ নিতেছে কোনো ভিউ, এরকম আর কি। কোনো ভিউ দেখলাম যোগ করতেছে কারো কারোর সাথে। তো ভিউদের এক একজনের মেন্টালিটি এক এক রকম। আসলে যেটা আমি আমি আসলে যখন প্রিপারেশনের সময় যেটা জানতে পারছিলাম আর কি, ভিসা ইন্টারভিউতে ভিউরা আসলে যেটা করে যে আপনার একটা সাইকোলজিক্যাল টেস্ট, মানে ব্যাপারটা হচ্ছে আপনার সাইকোলজি দেখে আপনি কিভাবে কথা বলতেছেন। এখন এক এক ভিউর অ্যাপ্রোচটা এক এক রকম। কেউ আসলে খুশির ছলে আপনার ভিতর থেকে সত্যি অ্যান্সারটা বের করে নিয়ে নিয়ে আসার চেষ্টা করে, যোগ করার মাধ্যমে আপনার মেন্টালিটি কি, আপনার কি ওখানে সেটেলমেন্টের কোনো প্ল্যান ট্যান আছে নাকি, এরকম কোশ্চেন গুলো ওনারা জোকের মাধ্যমে বোঝার চেষ্টা করে। কেউ হয়তো অনেক সিরিয়াস মুডের মাধ্যমে বোঝার চেষ্টা করে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে আপনি কথা বলার সময় চোখ সরা নিতেছেন নাকি, বা আপনি ঘামতেছেন নাকি, খুব কাঁপতেছেন নাকি, এরকম এগুলো দেখে। কারণ এগুলো হচ্ছে ওদের কাছে রেড ফ্ল্যাগ, যে আপনি হয়তো কিছু হাইড করার চেষ্টা করতেছেন বা মিথ্যা বলার চেষ্টা করতেছেন, এগুলো ওনারা খেয়াল করে। তো যাই হোক, আমার লিস্ট কনফিডেন্স ছিল যে আমাকে যে কোশ্চেন গুলো করবে এগুলো তো আমি প্রিপারেশন নিয়ে আসছি। তবে আমি একটা জিনিস একটু মনে মনে ঠিক করে ফেলছিলাম যে যেই ভিও, যে আমি তো জানি না যে এখনো যে আমাকে কোন কাউন্টারে দাঁড়াইতে হবে বেঞ্চে বসে বসে। তো একটা ডিসিশন আমি মনে মনে নিয়েছিলাম যে আমার যে অ্যান্সার ছিল সেগুলো হচ্ছে মিড রেঞ্জের, মানে খুব বড় না খুব ছোট না। কিন্তু আমি মানে ওখানে বসে বসে মানে অ্যান্সার গুলো শুনে ডিসাইড করে ফেলছিলাম যে এই ভিউ যদি আমাকে কোশ্চেন করে তাহলে আমি একটু বড় করে অ্যান্সার দিব, এই ভিউ যদি কোশ্চেন করে তাহলে আমি একটু ছোট করে অ্যান্সার দিব। এবং কি অ্যান্সার দিব সেটা মনে মনে ঠিক করে ফেলছিলাম যে এটুকু বলবো এটুকু বলবো না। তো এখানে বসে বসে আপনি সাইকোলজিক্যালি একটু নিজেকে প্রিপেয়ার দিবেন, এখানে ভয়ের কিছু নাই। ব্যাপারটা আসলে তো মানে মানুষ যত ভয় পায় অত ভয়ের কিছু নেই আসলে। একটু জাস্ট আপনি আপনার মতো করে জিনিসগুলো বলতে পারলেই হয়েছে। এক একজনের অ্যাপ্রোচ এক এক রকম। এখন এমন না যে যারা হয়তো লং অ্যান্সার দিয়েছে তাদেরকে ভিসা দেয় নাই, এরকম না। আমি দেখছি যে ফুল ফান্ড নিয়ে অনেকে দাঁড়াইছে, অনেক যে ভিও হয়তো অনেক শর্ট অ্যান্সার শুনতেছে, সে তো অ্যান্সার শেষ করতে দিতেছে না, কিন্তু শেষ পর্যন্ত ভিসা দিয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম কথা, অ্যান্সার শেষ করতে না পারলেও ভিসা দিয়ে দিছে। এখানে আমার কাছে মনে হয় একটা ব্যাপার, হয়তো কোনো কেসে হয়তো বা কোনো ভিও আপনার ডিসিশনটা কাইন্ড অফ হয়তো আগেই নিয়ে ফেলে যে একে ভিসা দিব। আর কোনো কেসে হয়তো একটু ভালো মতো শুনে যে কি বলে একটু শুনি। যেমন আমি একটা কেস দেখছিলাম যে একটা মেয়ে হচ্ছে দাঁড়াইছিল, ওর হচ্ছে সেলফ ফান্ড, বেশিরভাগ সেলফ ফান্ডে আমি দেখছিলাম রিজেক্ট করতেছিল আর কি। তবে ওই মেয়েটাকে জিজ্ঞেস করছিল, মেয়েটাকে বলছিল যে তুমি কি এর আগে আমেরিকা গেছো নাকি? ওই মেয়েটা বললো যে হ্যাঁ আমি এর আগে আরো 2বার আমেরিকা গেছি। তখন বললো যে আচ্ছা আমেরিকা গিয়ে তুমি এখানে কি করছো? তখন বেটা বললো যে আমি এখানে যেটা কম্পিটিশনে গেছিলাম, কম্পিটিশনে আমি এরকম প্রাইস টাইজ পাইছিলাম, তো ওই এই কারণে আমি গেছিলাম। তো ওই মেয়েটাকে দেখছিলাম যে সেলফ ফান্ডে দাঁড়াইছে, তারপরও এরকম ভিসা পাইছে। এরকম দু একটা কেস ছিল যে কেসে আমি দেখছিলাম যে ভিসা পাইছে। তো সেলফ ফান্ডও ভিসা পাওয়া যায়। ভিও যদি মানে কাট করতে হয় বা ভিও যদি খুব হার্শ হয় তখন ভিসা দেয় না, ব্যাপারটা এরকম না। এটা কেস বাই কেস ভ্যারি করে। এটা আসলে বোঝা একটু কঠিন আসলে, কাকে যে ভিসা দিবে কাকে দিবে না। এটা আসলে আগে থেকে একটু অনুমান করা কঠিন। তবে বেশিরভাগ দেখছিলাম যে সেলফ ফান্ডে যারা দাঁড়াইছে তাদের অলমোস্ট কাউকে আমি দেখি নাই যে মানে ডিনাই করছে বা রিজেক্ট করছে। ইনফ্যাক্ট যারা সেলফ ফান্ডে, সরি যারা ফুল ফান্ডে দাঁড়াইছে আর কি, তাদেরকে বেশিরভাগই দেখছিলাম যে ভিসা দিয়ে দিছে। এবং ইনফ্যাক্ট যারা ফুল ফান্ডে হচ্ছে যে F1 F2 বা ওয়াইফ নিয়ে দাঁড়াইছে তাদেরকেও দেখছিলাম যে ভিসা দিয়ে দিছে। তো এখান থেকে আমার একটু কনফিডেন্স আসতেছিল যে আমার তো ফুল ফান্ড আছে, আশা করি খুব বেশি সমস্যা হবে না। তো এরকম করতে করতে সবার এক্সপিরিয়েন্স শুনতেছি, আমি মনে মনে ডিসাইড করতেছি। ব্যাপারটা পুরোটাই বুঝতেছেন আসলে এটা একটা সাইকোলজিক্যাল গেম আপনার এবং ইউএসএ ভিসা অফিসারদের মধ্যে। তো গেমটাকে আপনাকে জাস্ট এটা গেমের মতো করে খেলতে হবে ভালো মতো। তো তারপর আমার টাইম আসলো, আমার ইন্টারভিউ ছিল 8 নম্বর কাউন্টারে। আমার ইন্টারভিউ নিয়েছিলাম আসলে হচ্ছে মানে ইয়াং হোয়াইট আমেরিকান ওমেন ছিলেন, একজন শাড়ি পরা ছিলেন। তো তারপর হচ্ছে যে উনি কোশ্চেন করা শুরু করছেন আমাকে। প্রথম কোশ্চেন উনি আমাকে করতেছেন, প্রথমে আমার কাছ থেকে উনি চাইলেন যে আমার ইয়েটা পাসপোর্ট এবং I-20টা চাইছেন আমার কাছ থেকে। তো আমি পাসপোর্ট আর I-20টা দিলাম। তারপরে হচ্ছে উনি আমাকে, আমি শুরু করছিলাম যে গুড মর্নিং অফিসার, হাউ আর ইউ বলে। তো উনি রেসপন্স আমাকে দেয় নাই, হয়তো শুনতে পারে নাই হাউ আর ইউর রেসপন্সটা। উনি আমাকে প্রথম কোশ্চেনটা করছেন যে টেল মি অ্যাবাউট ইউর রিসার্চ। ঠিক আছে, তো আমি বললাম যে আমার এই কোশ্চেনটা তো কমন পড়ে গেছে, এই কোশ্চেনটা তো সবাইকে করে, বা এই কোশ্চেনটার অ্যান্সার কি সবার জানা উচিত। তো আমি যে এই অ্যান্সারটা মোটামুটি ঠিক করে গেছিলাম, ওটা আমি বললাম যে আমার রিসার্চ হচ্ছে এরকম এরকম, বাংলাদেশের ট্রাফিক সেফটি নিয়ে আমি কাজ করি, ট্রাফিক সেফটি এবং মেশিন লার্নিং ইউজ করে এবং ডাটা সেটের উপরে মেশিন লার্নিং অ্যাপ্লাই করে আমি ট্রাফিক সেফটি ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায় সেই একটা সাজেশন দিই। এবং আমি বললাম আমার ইয়েটা। তারপরে ভিউ আমাকে যে কোশ্চেনটা করছেন, যখন আমি বলছি যে মেশিন লার্নিং ইউজ করি এবং আমি ডাটার উপরে মেশিন লার্নিং অ্যাপ্লাই করি, তখন ভিউ আমাকে একটা কোশ্চেন করছে যে কোশ্চেনটা আমি প্রিপেয়ার করে যাইনি।
উনি আমাকে কোশ্চেন করছে যে হাউ উড ইউ কালেক্ট ইউর ডেটা। তো আমি আসলে এই কোশ্চেনটার জন্য কাইন্ড অফ প্রিপেয়ার ছিলাম, কারণ এটা তো কাইন্ড অফ আমার ফিল্ডের একটা কোশ্চেন। আমি এক্সপেক্ট করি নাই যে ভিউ হয়তো কোশ্চেন মানে মেশিন লার্নিং ডাটা এগুলো শুনে কত খুব ভালো মতো বুঝবে যে আমার ফিল্ডটা কি নিয়ে। তারপর উনি আমাকে কোশ্চেনটা করে ফেলছে direct। তার মানে উনি আমার কথাটা খুব প্রথমে ভালো মতো শুনছে যে আমার রিসার্চটা কি দিয়ে। তো যাই হোক, আমি আমার রিসার্চে যেভাবে ডেটা কালেক্ট করছি এটা আমি ওনাকে বুঝাইলাম যে দেখেন আমরা এভাবে ভাবে ওয়েব অটোমেশন এবং অন্য আরো টেকনিক আছে আমাদের, সেভাবে অটোমেটেড ভাবে ডেটা কালেক্ট করি, তারপরে স্ট্রাকচারালি আমাদের ডাটা সেট স্ট্রাকচার করে তার উপর আমরা মেশিন লার্নিং অ্যাপ্লাই করি, এরকম ভাবে বুঝলাম ওনাকে ইংলিশে আর কি। তো যেটা আমি খেয়াল করছি যে ওই আমেরিকান যে ভিও আছেন, যে আমি পার্টিকুলারলি যে ভিউর কাছে গেছি আর কি, আমেরিকান মেয়ে ফিমেল ভিও, উনিও আমাকে যখন অ্যান্সার গুলো দিতেছিলাম একদম চোখের দিকে তাকায় অ্যান্সার গুলো নিতেছিলেন, ঠিক আছে? উনি স্ক্রিনের দিকে তাকাইতেছেন না, অন্য কোনো দিকে তাকাইতেছেন না, উনি হচ্ছে একদম আমার সাথে আই কন্ট্যাক্ট রেখে অ্যান্সার নিতেছিলেন, ঠিক আছে? আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম যে এটা হচ্ছে আমাদের একটা সাইকোলজিক্যাল টেস্ট, আপনি কথা বলার সময় যেন আই কন্ট্যাক্ট ধরে রাখতে পারেন, চোখ যদি ডানে বামে সরায় ফেলেন তার মানে হচ্ছে আপনি কিছু হাইড করার চেষ্টা করতেছেন বা কিছু লুকানোর চেষ্টা করতেছেন, এগুলো ওনারা সাসপেক্ট করে এভাবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে। তো আমি হচ্ছে চোখের সাথে চোখ রেখে কন্ট্যাক্ট রেখে পুরো অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছিলাম আর কি, যতটুকু সম্ভব। এভাবে অ্যান্সার গুলো দিছি। তারপরে উনি আমাকে আহ, বললেন যে তারপরে যে কোশ্চেনটা করছে সেটার জন্য আমি আরো প্রস্তুত ছিলাম, ঠিক আছে? আমি যখন অ্যান্সারটা দিলাম যে আমি এরকম মেশিন লার্নিং অ্যাপ্লাই করে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে ট্রাফিক সেফটি অ্যানালিসিস করি বাংলাদেশের, তখন উনি আমাকে বলতেছেন যে ডোন্ট ইউ থিঙ্ক এআই ইজ এন ওভারকিল ফর বাংলাদেশ রোড সেফটি। ওনার কোশ্চেনটা হচ্ছে যে উনি উনি আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন যে দেখো বাংলাদেশের রোড সেফটির যে অবস্থা, তুমি এআই দিয়ে কি করবা? তোমাকে তো আগে রাস্তাঘাটের বেসিক ঠিক করতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম উনি বোঝানোর চেষ্টা করতেছেন। তো আমি যেটা বললাম যে আমি কোশ্চেনটা শুনে একটু হেসে দিছি, কারণ কোশ্চেনটা আমি বুঝতে পারছি। তো হেসে তারপরে বলতেছি যে ইউ আর কাইন্ড অফ রাইট that we have been proposing different policies for Bangladesh road safety, but it has not been very effective. So now we are shifting from just giving policy to user-based perspective. So we'll be providing information to the users, and maybe the users can decide how to use that information to increase road safety while they are outside in the road. এরকম করে অ্যান্সারটা দিলাম। তারপর উনি মাথাটা তো নাড়তেছে যে হয়তো উনি কোশ্চেনটা অ্যান্সারটা বুঝছে বা অ্যান্সারটা তোমার ভালো লাগছে, ব্যাপারটা তো এরকম। তারপর উনি যেটা বলতেছেন যে আমাকে বলতেছে যে গিভ মি ইয়োর ডিড ইউ ব্রিং ইয়োর প্রিন্টেড সোশ্যাল মিডিয়া লিঙ্কস আর কি। এখন হয়তো জানেন যে এখন সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন হয়, তো আপনাকে অবশ্যই আপনার যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে সেগুলো প্রিন্ট করে নিয়ে আসতে হবে। তো সেটা আমি নিয়ে গেছিলাম, তারপরে সেখানে নিচে একটা সাইন দিয়েছিলাম আর কি, আমার সিগনেচার এবং ডেট দিয়েছিলাম ওই পেজটার মধ্যে। তো ওটা উনি চাইছিলেন, ওনাকে এটা দিলাম। তারপর হচ্ছে উনি আমাকে ওই যে 221G যে ইয়াটা আছে, স্লিপটা আছে, ওইটা ওইটা ওই কাগজটা দিলেন আর কি। 221G মানে হচ্ছে যে আপনার ভিসা টেম্পোরারি, মানে এখন আপাতত রিফিউজড আর কি, আপনাকে ভিসা দিচ্ছে না, আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রিনিংটা হবে, তারপর হচ্ছে আপনি পোর্টালে দেখতে পাবেন। তো এটা নিয়ে বের হয়ে গেলাম আর কি। তো আমি একটা জিনিস খেয়াল করতেছিলাম যে আহ, আমি একটা আমার অবজারভেশন গুলো বলি যে ভিতরে কি দেখতেছিলাম। মানুষজন দেখতেছিলাম যে অনেকে 221G পেয়ে সেই রকম খুশি, যে 221G পাইছে তার মনে হচ্ছে যে ভিসা টিসা পেয়ে গেছে। আমি বুঝতেছিলাম না যে এত খুশি হওয়ার কারণ কি, কারণ 221G মানে তো আসলে আপনার ভিসা আসলে এখন অ্যাপ্রুভড না। আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং হবে এবং আপনার আরো ব্যাকগ্রাউন্ড চেক হবে, শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং ও হয় না। আমি অনেক ক্ষেত্রে দেখছি যে আপনার অনেকে ব্যাকগ্রাউন্ড চেক চেক হয়, অনেক ক্ষেত্রে অনেকে এপিতে পড়ে যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ পড়ে যায়। তো অনেক ঝামেলা আছে আসলে, যে 221G পাইছেন মানে ভিসা পেয়ে গেছেন, ব্যাপারটা এমন না। তো আমি আসলে যাক অ্যাটলিস্ট ভিসা ইন্টারভিউটা তো দিছি, এটা বলে আলহামদুলিল্লাহ এটা নিয়ে বের হয়ে গেছিলাম আর কি, বের হয়ে বাসায় চলে আসছিলাম। বাসায় এসে তো ওয়েট করতেছি যে কবে মানে স্ট্যাটাস চেঞ্জ হয়। আমি যখন ঢুকছিলাম আমার পোর্টালে তখন দেখাইতেছিল যে অ্যাপ্লিকেশন রিসিভ। আপনি হচ্ছে যে একটা পোর্টাল আছে সিআইসি, ওইখানে আপনি দেখতে পারবেন যে আপনার ভিসা স্ট্যাটাসটা কি। তো টানা 7 দিন ওয়েট করার পরে 7 দিন পরে আমার এটা স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছিল অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, সরি শুধু অ্যাপ্রুভড আর কি, অ্যাপ্লিকেশন রিসিপ্টের পরে অ্যাপ্রুভ 7 দিন পরে, তার আরো 4 দিন পর হয়েছিল ইস্যুড। যাক, তো ইস্যুড হওয়ার পরে আরো 2 দিন পরে বিএফএস থেকে মেইল আসছিল। টোটাল অলমোস্ট 13 দিনের মতো লাগছিল আমার পাসপোর্ট পাইতে, ইনশিওর করতে যে হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ ভিসা পাইছি, আর কোনো সমস্যা নাই আর কি। তো যাক, এটা ছিল আমার ইন জেনারেল টোটাল এক্সপিরিয়েন্স আর কি। ইনশাল্লাহ হচ্ছে আগস্টে চলে যাবো ইউএসএ তে। এবং আমি হচ্ছে যে টোটাল এক্সপিরিয়েন্স এর মধ্যে আমি যেটা বলবো যে ভাইদের সাথে আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, বিশেষ করে 1-to-1 সেশনে। এই কনফিডেন্সটা আমাকে অনেক হেল্প করছে, বিশেষ করে যখন আমাকে অফবিট কোশ্চেন গুলো করছে যে টেল মি রিসার্চের পরে যে হাউ ডু কালেক্ট টু ডেটা, তারপরে ডোন্ট ইউ থিঙ্ক ইজ এন ওভার কিউ বা বাংলাদেশ রোড রোড সেফটি, এরকম অফবিট কোশ্চেন গুলো আমি হ্যান্ডেল করতে পারছি, কারণ আমার ভাইরা যখন এরকম অফবিট কোশ্চেন করতো হ্যাবিটেড হয়ে গেছিলাম জিনিসটা কিভাবে অ্যান্সার দিতে হয় কনফিডেন্ট।
তো এই জিনিসগুলো আমাকে অনেক হেল্প করছে। একটা জিনিস আমি একটু অবাক হয়েছি যে আমার ওই পিটিশন রিলেটেড কোনো কোশ্চেন আমাকে ইন্টারভিউতে করে নাই, আলহামদুলিল্লাহ। এটা আমার কাছে যে আল্লাহর রহমত বলবো, হয়তো এটাকে হয়তো ওনারা অত বড় ম্যাটার মনে করে নাই, যে ফুল ফান্ডেড অ্যাপ্লিক্যান্টদের ক্ষেত্রে ওনারা অনেক কিছু হয়তো ছাড় দেন আর কি। তো যাই হোক, এটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আর কি। ইন জেনারেল টোটাল আমি শর্টে বলার চেষ্টা করছি শুরু থেকে শেষ পর্যন্ত। এটাই আর কি। সাইফ ভাই আছেন নাকি? ওকে, ধন্যবাদ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো আপনার কাছে একটা আচ্ছা কোয়েশ্চেন, আচ্ছা। আপনি কি ফার্স্ট টাইম ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি ফার্স্ট টাইম ছিলাম। এটা ওকে। আমি এর আগে কখনো দাঁড়ায় নেই রিসেন্ট। ওকে, তো ইন ফিউচারে যদি কোনো হেল্প লাগে আমাদের, মানে এইচএসটি গ্রুপের কোনো ক্যান্ডিডেট বা রিচ আউট করে, সো এক্ষেত্রে ট্রাই করবেন হচ্ছে কি আপনার বেস্ট যতটুক হেল্প করার জন্য, এই আর কি। এবং আপনার জন্য শুভকামনা, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইলো। হ্যাঁ হ্যাঁ, অনেক অবশ্যই ধন্যবাদ। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওকে।